নমস্কার, একেবি প্রাইম নিউজের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তোস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান ও তিন বাহিনীর প্রধান। সূত্রের খবর, রবিবার সীমান্ত এলাকায় পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিশদে জানান সেনা প্রধানরা। প্রসঙ্গত, 10ই মে শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘন্টা পরই যে পাকিস্তান তা ভেঙে সীমান্ত হামলা চালিয়েছে পাক সেনা, সেই প্রসঙ্গ তোলা হয় বলে জানা গেছে। ডিজিএমওর বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে এ সম্পর্কেও আলোচনা হয় বলে সূত্রের খবর। সোমবার বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্ম ও মহাপরিনির্বাণ এই পবিত্র দিনে হয়েছিল। মহাবোধি বৃক্ষের নিচে বুদ্ধ গয়ায় তিনি বোধি লাভ করেছিলেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ভগবান বুদ্ধ করুণার অবতার ছিলেন। অহিংসা, প্রেম ও দয়ালুতা এই মূল্যবোধ মানব কল্যাণের ভিত্তি। তার আদর্শ আমাদের সমতা, সম্প্রীতি ও সামাজিক ন্যায়ের চিরন্তন মূল্যের প্রতি বিশ্বাসকে আরো দৃঢ় করেছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুদ্ধ পূর্ণিমার পবিত্র উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় বলেন, সত্য, সমতা ও সম্প্রীতির নীতির উপর ভিত্তি করে ভগবান বুদ্ধের বাণী মানবতার জন্য পথপ্রদর্শক। ত্যাগ ও তপস্যায় নিবেদিত ভগবান বুদ্ধের জীবন বিশ্বকে করুণা ও শান্তির পথে অনুপ্রাণিত করে চলবে। 12ই মে আন্তর্জাতিক সেবিকা দিবস। প্রতি বছরের মতো এবছরও নানা অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়। এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হলে হয় মূল অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, 12ই মে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন। ওনার জন্মদিনেই আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হয়। 1820 সালে তিনি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। আমরা সবাই ওনাকে লেডি উইথ ল্যাম্প হিসেবে জানি। আমরা ইতিহাস যদি দেখি, কিভাবে আহতদের সেবার জন্য তিনি যেভাবে কাজ করেছেন, ওনার অবদান আজও সবাই স্মরণ করে বলে তিনি জানান। যে 12ই মে আমরা সবাই জানি যে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন। সেই উপলক্ষে প্রতি বছরই এই আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয় এবং 1820 সালে উনি আজকের দিনে ওনার জন্ম হয় এবং আমরা সবাই ওনাকে আমরা জানি লেডি উইথ ল্যাম্প। ক্রিমিয়ান ওয়ারে আমরা ইতিহাস যদি দেখি, কিভাবে আহতদের উদ্ধারের জন্য, আহতদের সেবার জন্য উনি যেভাবে কাজ করেছেন, তার অবদান সবাই এখনো সেটাকে স্মরণ করে, যে কারণে ওনাকে বলা হয় লেডি উইথ ল্যাম্প। এবং এরকম একজন মহিষী ব্যক্তির জন্মদিনকে ওনার কারণেই এই নার্সেসদের যে প্রতিষ্ঠান, সেগুলো পরবর্তী সময়ে সমস্ত বিশ্ব জুড়ে ওনাকে সামনে রেখে সেই ইনস্টিটিউটগুলো তৈরি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি। সঙ্গে থাকুন। ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই এর সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন।
আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর স্বাগত সংবাদে। কাশ্মীরের পেহেলগাঁয়ে জঙ্গি হামলার পর থেকে বিগত কয়েকদিনের ঘটনাক্রম ও ভারতীয় সৈনিকদের অসীম পরাক্রম, অদম্য সাহস ভারতবর্ষকে এক নতুন উচ্চতায় দাঁড় করিয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকারের রাজনৈতিক সদিচ্ছা, দেশ ও দেশবাসীর সুরক্ষা, দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায় তাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে নির্ণায়ক লড়াই পাকিস্তানের মতো দুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে করেছে, তাতে দেশের সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সকল নাগরিক সঙ্গে দাঁড়িয়েছেন। তার জন্য প্রথমেই আমরা ভারতীয় বীর সেনাবাহিনীদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাদের পরাক্রমে দেশের মানুষ আজ গর্বিত। সোমবার বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন বিজেপি দলের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। পেহেলগাঁও ঘটনার পর থেকে বিগত কয়েকদিনের ঘটনাক্রম এবং ভারতীয় সৈনিকদের অসীম পরাক্রম, অদম্য সাহস ভারতবর্ষকে নতুন উচ্চতায় আজকে নিয়ে দাঁড় করিয়েছে এবং সেই সঙ্গে কাজ করেছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকারের রাজনৈতিক সদিচ্ছা, দেশবাসীর সুরক্ষায়, দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায়, তাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে নির্ণায়ক লড়াই পাকিস্তানের মতো উৎকৃষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এবং যাতে সকল রাজনৈতিক দল থেকে শুরু করে দেশের প্রত্যেকটি মানুষ সমানভাবে তার সমর্থনে তার সঙ্গে দাঁড়িয়েছেন, এই সিদ্ধান্তের সঙ্গে দাঁড়িয়েছেন। তার জন্য প্রথমেই আমরা ভারতীয় সেনাবাহিনী, সে হোক বিমান বাহিনী, হোক স্থল বাহিনী, হোক নৌবাহিনী, প্রত্যেক বীর সেনানীদের আমরা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তাদের পরাক্রমে দেশের মানুষ আজ গর্বিত এবং একটা ঐতিহাসিক নির্ণায়ক জয় এর মাধ্যমে ভারত মুক্ত হয়েছে। কারণ গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভারতের ঐক্য এবং অখণ্ডতা তথা শান্তি এবং মানবতার চিরশত্রু পাকিস্তানের আশ্রয়ে প্রশ্রয়ে প্রশিক্ষিত, পালিত এবং সেই মাটিতে সুরক্ষিত সন্ত্রাসবাদীদের হামলায় 25 জন ভারতীয় এবং 1 জন নেপালের নাগরিক সহ 26 জনকে নৃশংসভাবে খুন করেছিল বর্বর সন্ত্রাসবাদীরা এবং 26টি মায়ের শিথির সিঁদুর মুছে নিয়েছিল। দেশের নিরাপত্তা নিয়ে বড় বার্তা দিলেন এবার ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ। সোমবার তিনি জানান, দেশের নিরাপত্তায় 10টি স্যাটেলাইট কাজ করছে।
দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইলে স্যাটেলাইটের মাধ্যমে কাজ করতে হবে। অপারেশন সিন্দুর পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়েছে। সেনা যে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে তার প্রমাণ দিয়েছে স্যাটেলাইট থেকে পাওয়া ছবি তুলে ধরে দেখানো হয়েছে কিভাবে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে পাকিস্তানের একাধিক জায়গা। ভারত পাকিস্তানের সংঘাতে প্রযুক্তির ব্যবহার ভারতকে বিশেষ সাফল্য দিয়েছে। আধুনিক যুদ্ধে প্রযুক্তি বিজ্ঞান নয়া অধ্যায় তুলে ধরেছে। এই পরিস্থিতিতে স্যাটেলাইটের দ্বারা দেশের সুরক্ষা একটি বড় বিষয়। সোমবার সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়ার সময় জি নারায়ণ বলেন, আমাদের দেশে নিরাপত্তা সুনিশ্চিত করতে হলে সেই মাধ্যম হবে স্যাটেলাইট। আমাদের নজর রাখতে হবে ৭,০০০ কিলোমিটারের দীর্ঘ সমুদ্র তীর। স্যাটেলাইট আর ড্রোন প্রযুক্তি ছাড়া তা করতে পারবো না। ইসরোর বহু স্যাটেলাইটই দেশের সাধারণ মানুষের সুবিধার্থে রয়েছে। স্যাটেলাইটের ভূমিকা দেশকে বহু স্তরে সুবিধা এনে দিয়েছে। আগে দুর্যোগের সময় সঠিক তথ্যের অভাবে হাজার হাজার মানুষের প্রাণ হারাতেন, এখন সেই দিন আর নেই। তিনি বলেন, দেশের সুরক্ষার জন্য শুধু 10টি স্যাটেলাইট কাজ করছে। এগুলো দেশের স্ট্র্যাটেজিক ক্ষেত্রে ব্যবহৃত হয়, যা দেশের সুরক্ষা ও নাগরিক নিরাপত্তায় ব্যবহৃত হয়। এই উপগ্রহের মাধ্যমে নতুন নতুন তথ্য ভারতের হাতে এসে পৌঁছচ্ছে। এই উপগ্রহের উপর নির্ভর করেই ভারত নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত করতে পারে সেই প্ল্যানিং করছেন বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। টেস্ট ক্রিকেটকে গুড বাই জানালেন বিরাট কোহলি। আগেই আন্তর্জাতিক টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। সোমবার ইনস্টাগ্রামে এই অবসরের কথা ঘোষণা করেন তিনি। জানালেন, টেস্ট ক্রিকেট তাকে প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিয়েছে। টেস্ট ক্রিকেটকে অলবিদা বিরাট কোহলির। ইনস্টাগ্রামে অবসরের কথা ঘোষণা করেন তিনি। কিং কোহলি লেখেন, টেস্ট ক্রিকেটে 14 বছর হয়ে গেল ব্যাগি ব্লু জার্সি পরেছি। সত্যি বলতে কখনো কল্পনা করতে পারিনি এই ফরম্যাট আমাকে এতটা এগিয়ে নিয়ে যাবে। টেস্ট ক্রিকেটই আমাকে তৈরি করেছে। ক্রিকেটের এই দীর্ঘ ফরম্যাট আমাকে যে শিক্ষা দিয়েছে তা সারা জীবনের পাথেয়। তবে জল্পনাটা ছিলই। সম্প্রতি রোহিত শর্মা অবসর নেবার পর শোনা যায় কোহলিও দীর্ঘতম ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত BCCI-কে জানিয়েছেন। তবে বোর্ড তাকে ইংল্যান্ড সফরের গুরুত্বের কথা বুঝে সিদ্ধান্তের পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করে। যদিও বোর্ডের সেই অনুরোধেও মান ভাঙল না কোহলির। নিজের সিদ্ধান্তে অটল থেকে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি। কোহলি আরও লেখেন, সাদা পোশাকে খেলাটা একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। দীর্ঘদিন ধরে এই ফরম্যাট খেলে বুঝেছি ছোট ছোট অনেক কিছুই ঘটে যা চিরকাল সঙ্গে থাকে। এমন সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, তবে ঠিক মনে হচ্ছে আমি আমার সর্বস্ব দিয়েছি। টেস্ট ক্রিকেট আমাকে প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিয়েছে। খেলার প্রতি, মাঠের মানুষদের প্রতি এবং এই যাত্রায় যারা আমাকে সমর্থন করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি সবসময় আমার টেস্ট ক্যারিয়ারের দিকে হাসি মুখে ফিরে তাকাবো। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে তার অবসর বিরাট যুগের অবসান ঘটালো। 2024 সালে টি-20 বিশ্বকাপ জেতার পর ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছিলেন কিং। 123 টেস্টে তার রান 9,230, গড় 46.85। বিরাটের নামের পাশে জলজল করছে 30টি সেঞ্চুরি, 31টি হাফ সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি করেছেন 60টি। সবচেয়ে বড় ব্যাপার হলো 10,000 রান থেকে মাত্র 770 রান আগেই থামলো বিরাটের টেস্ট ক্যারিয়ার। অর্থাৎ অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যক্তিগত রেকর্ডকে গুরুত্ব দেননি তিনি। টেস্ট ক্রিকেট থেকে তার অবসর টিম ইন্ডিয়ায় যে বিরাট শূন্যতা তৈরি করবে তা বলাই বাহুল্য। সেই বিরাট আগ্রাসনাত্মক দৃষ্টিভঙ্গি টেস্ট ক্রিকেট বড় মিস করবে, এটা তো হলফ করেই বলা যায়। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। সম্প্রতিকালে ভারত পাকিস্তানের সংঘাত আবহে দেশের 32টি বিমানবন্দরে জারি করা হয়েছিল নোটাম। সংঘর্ষ বিরতি ঘোষণার পর 3 দিন বাদে পুনরায় চালু হলো সেই বিমানবন্দরগুলোর পরিষেবা। গত 25শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সংগঠিত জঙ্গি হামলার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত পৌঁছেছিল একেবারে চরমে। পাকিস্তান লাগাতার হামলা চালাচ্ছিল ভারতের উপর। ভারত সেই আক্রমণ আটকেছে, প্রত্যাঘাত করেছে। যেভাবে পাকিস্তান প্রতিনিয়ত ড্রোন, মিসাইল ছুড়েছিল তাতে অসামরিক বিমানে হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। সেই কারণেই সতর্কতাবশত আগামী 15 মে পর্যন্ত নোটাম জারি করা হয়েছে। সোমবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে জানানো হয় যে ফের স্বাভাবিক হচ্ছে অসামরিক
উড়ান পরিষেবা। এর পাশাপাশি আন্তর্জাতিক উড়ান পরিষেবাও চালু করা হচ্ছে। 25টি রুটই এখন সচল। মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজিয়নে অধীন মুন্দ্রা, জামনগর, রাজকোট, পোরবন্দর, কান্দালা, কেশদ ও ভুজ এই সমস্ত বিমানবন্দরই সোমবার থেকে সচল করা হলো। অন্য আরেকটি নোটামে শ্রীনগর, জম্মু, হিন্দন, সারসাওয়া, উত্তরলাই, অবন্তিপুরা, আম্বালা, কুলু, লুধিয়ানা, কিষানগড়, পাটিয়ালা, শিমলা, কাংড়া, ভাটিন্ডা, জয়সালমীর, যোধপুর, বিকানের, হালুয়ারা, পাঠানকোট, লেহ ও চণ্ডীগড়ের বিমান চলাচল স্বাভাবিক করার কথা ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, নোটাম হলো এক ধরনের নির্দেশিকা যা জারি করার অর্থ হলো এই সময় আকাশপথ ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে নোটাম প্রত্যাহার করে নিলেও বিমান পরিষেবা চালু ও তা স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে। এর কারণ নতুন করে উড়ান সংস্থাগুলোকে বিমান শিডিউল করতে হবে। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। সোমবার ছিল বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মমতে 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর নাম দেওয়া হয় বৌদ্ধ পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বিশেষ দিন। জগতের সকল প্রাণী সুখী হোক, এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহা পরিনির্বাণের স্মৃতি বিজড়িত এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করা হয়ে থাকে বুদ্ধ ভক্তরা। এই দিনটি সারা বিশ্বের সঙ্গে রাজ্যে ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। প্রতি বছরের মতো এবছরও রাজধানীর বেনুবন বিহার বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত হয় বিশেষ প্রার্থনা সভা। এই প্রার্থনা সভাকে ঘিরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা এখানে এই বেনুবন বৌদ্ধ বিহারে পালন করছেন। এখানে দায়িক দায়িকা ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছে। আমরা একটু পরে বুদ্ধ পূজা করব। বুদ্ধ পূজা করার পরে আমরা বিশ্বের শান্তির জন্য আমরা প্রার্থনা করব, যাতে সবাই সুখ শান্তি থাকতে পারে মতো। বুদ্ধ পূর্ণিমা হচ্ছে একটা ইম্পর্টেন্ট আমাদের বুদ্ধিস্ট পিপল সবার জন্য আমরা সবাই এখানে পালন করে। এটার জন্য আমরা এখানে এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা পালন করি। মন্ত্রী টিঙ্কু রায়ের চেষ্টায় কলকাতা থেকে উদ্ধার আগরতলার নিখোঁজ ছাত্র। সোমবার এই বিষয়ে সংবাদ মাধ্যমে মন্ত্রী জানান যে রবিবারে তিনি স্থানীয় পত্রিকায় দেখেছিলেন যে এই নিখোঁজ সংবাদ। পরে পশ্চিমবঙ্গে তার পরিচিত জনদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সময় তিনি তাদের কাছেও এই বিষয়টি নিয়ে বলেন। সাথে সাথে সেখান থেকে এরা জানান যে দমদমে একটি দোকানের সামনে একটি ছোট্ট ছেলেকে তারা ঘোরাঘুরি করতে দেখেছে। মন্ত্রী টিঙ্কু রায় তাদেরকে এই ছেলেটির নাম ঠিকানা জিজ্ঞেস করার কথা বললে তারা জানায় এই ছেলেটির নাম রক্তিম দে। দেখা যায় যে সংবাদপত্রে যে নামটি দেওয়া হয়েছিল সেই ছেলেটাই। খোঁজ করা হয় তার বাড়িতে। সব দিক দিয়ে যখন ঠিক হয়ে গেল যে এই সেই নিখোঁজ ছেলে, সাথে সাথে সোমবার তার বাড়ি থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেওয়া হয় বলে জানান তিনি। আমিও দেখেছিলাম পত্রিকাতে গতকালকে সকালবেলা যে বাচ্চাটা নিখোঁজ, ক্লাস 10-এর বাচ্চা, পরীক্ষা দিয়েছিল, তারপরে বাড়ির থেকে বেরিয়ে যায়। তো কালকে রাত্রে যখন আমার পরিচিত অনেকরা কলকাতাতে যখন কথা হয় ওয়েস্ট বেঙ্গলে রাজনৈতিক আলোচনার সঙ্গে, দমদমে আমার সুপরিচিত কিছু লোক বলছিল যে সেখানে একটা বাচ্চা ঘোরাঘুরি করতে দেখতে পায়। বললাম তাদেরকে জিজ্ঞাসা করো। ডেকে যখন তাকে জিজ্ঞাসা করলো, প্রায় রাত 10টা সাড়ে 10টায়, সে একটা দোকানের সামনে বসেছিল। সেখানে নিয়ে জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পর তার নাম ঠিকানা আমি নিলাম, নিয়ে তার বাড়ির সঙ্গে কথা বললাম। কথা বলার পর দেখা গেল আমাদেরই সেই বাচ্চা, যে পত্রিকাতে যে নাম ছিল সেই বাচ্চাটা রিক্তম দে। তো সেইভাবে দেখলাম যে সেই নামের সঙ্গে মিল রয়েছে, এবং তারপরে আমি একটা ছেলেকে পাঠালাম ওর বাড়িতে খোঁজ করতে। ওই এরিয়া প্রথম করে খোঁজ করে সেই বাড়িটা আমরা সন্ধান পার করে দেখতে পেলাম যে আমাদের এখানকার বাচ্চা। তো ও আজকে তার বাড়ির লোকজন গিয়েছে তাকে আনতে, নিয়ে আসবে। ভয়ঙ্কর যান দুর্ঘটনায় প্রাণ হারালেন দাদু এবং নাতি। বিশ্রামগঞ্জ পরিমল চৌমুহনী ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে অ্যাম্বুলেন্স ও গাড়ির সংঘর্ষে রবিবার রাত্রিতে ঘটনাস্থলেই প্রাণ হারান চরিলাম বাজারের প্রবীণ ব্যবসায়ী নারায়ণ ভৌমিক। গুরুতর আহত তার ছোট্ট 11 মাসের নাতিকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। হৃদয় বিদারক এই ঘটনায় শুধুই শোকের আবহ।
রবিবার রাত্রে আনুমানিক 9:30 ভয়ঙ্কর দুর্ঘটনা বিশ্রামগঞ্জ পরিমল চৌমুহনী ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে। গাড়িতে করে একই পরিবারের 5 জন উদয়পুর থেকে বিশালগড়ের দিকে আসছিল। অপর দিক থেকে মেলাঘর হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স আগরতলা থেকে মেলাঘরের উদ্দেশ্যে যাচ্ছিল। এমন সময় বিশ্রামগঞ্জ পরিমল চৌমুহনী ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ছোট্ট গাড়িটি সামনের দিক একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে গাড়ির মধ্যে থাকা পরিবারের সবচেয়ে বয়স্ক ব্যক্তি নারায়ণ ভৌমিক এবং তার নাতি 11 মাসের ছোট্ট আদ্রিক। গাড়িতে থাকা বাকি 3 জনও মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। ছুটে আসে স্থানীয় জনগণ। ঘটনার খবর দেয় পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের অফিসে। সাথে সাথে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মকর্তারা। তাদের দ্রুত হাসপাতালে পাঠায়। সেখান থেকে নারায়ণ ভৌমিক ও ছোট্ট আদ্রিকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আগরতলার জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। এ বিষয়ে জানালেন কর্তব্যরত পুলিশ আধিকারিক। আমাদের কাছে একটা খবর আসে যে একটা সেলিরো গাড়ি যেটা উদয়পুর দিক থেকে আমাদের বিশালগড়ের দিকে যাচ্ছিল, আর একটা অ্যাম্বুলেন্স গাড়ি যেটা মেলাঘর হাসপাতালের, ওটা আগরতলাতে রুগীর রেফার ছিল, ওটা ড্রপ দিয়ে মেলাঘর যাওয়ার পথে আমাদের বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পরিমল চৌমুহনী যে ব্রিজটা আছে ওটা একটু আগে এই সেলিরো গাড়িটা অপোজিট থেকে এসে ওটা আমাদের এই অ্যাম্বুলেন্সটার মধ্যে মুখোমুখি বাড়ি মারে। তো এতে একই পরিবারের 5 জন ছিল ওটার মধ্যে, নারায়ণ ভৌমিক এবং ওনার ছেলে পিন্টু ভৌমিক, নারায়ণ ভৌমিকের স্ত্রী, পিন্টু ভৌমিকের স্ত্রী এবং পিন্টু ভৌমিকের একটা 11 মাসের বাচ্চা, ছোটো বাচ্চা ছিল। তো তারা প্রত্যেকেই অল্প বিস্তর ব্যথা পেয়েছে। এর মধ্যে নারায়ণ ভৌমিক এবং যে ছোটো বাচ্চাটা আছে ওনার অবস্থা একটু সিরিয়াস। সবাইকেই জীবিত রেফার করা হয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় ছোট গাড়িতে থাকা চরিলামের প্রবীণ ব্যবসায়ী নারায়ণ ভৌমিক মারা যান। হাসপাতালে নেওয়া হলে শুধুই বাকি থাকে উপচারিতা। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে গাড়িতে থাকা তার নাতি ছোট্ট আদ্রিকের আগরতলার জিবি হাসপাতালে আনার পর চিকিৎসক পরীক্ষা করে তাকেও মৃত বলে ঘোষণা করে। একের পর এক ঘটনায় বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও আত্মীয়রা। এদিকে অপর 3 জনের মধ্যে মৃত নারায়ণ ভৌমিকের ছেলে পিন্টু ভৌমিকের অবস্থা খুব একটা ভালো নয়। তাকে বহিরাজ্যে নিয়ে উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানা যায়। এদিকে পিন্টু ভৌমিকের স্ত্রীরও হাত ভেঙে যায়। অপরদিকে পিন্টু ভৌমিকের মায়ের অবস্থাও খুবই গুরুতর। এই অবস্থায় সোমবার জিবি হাসপাতাল থেকে পোস্টমর্টম করার পর দাদু নাতির দেহ আগরতলার বটতলা মহাশ্মশানে নেওয়ার সময় হাসপাতাল চত্বরে শুধুই কান্নার রোল। সেলিরো গাড়ি উদয়পুর থেকে আগরতলাগামী এবং একটা অ্যাম্বুলেন্স আগরতলা থেকে মেলাঘরগামী গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে গুরুতর একটা দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনার ফলে গাড়িতে 5 জন ছিল। 5 জনের মধ্যে সবচেয়ে প্রবীণ যিনি ছিল চরিলাম বাজারের প্রবীণ ব্যবসায়ী নারায়ণ ভৌমিক, উনি সঙ্গে সঙ্গেই মৃত্যুবরণ করেন এবং ওনার 11 মাস বয়সের নাতি গুরুতর আহত হয়। ওকে জিবি হাসপাতালে আনার পরে ডাক্তার ওকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে গাড়িতে থাকা আরও 3 জন, নারায়ণ ভৌমিকের ছেলে পিন্টু ভৌমিক ও পিন্টু ভৌমিক, নারায়ণ ভৌমিকের ওয়াইফ, পিন্টু ভৌমিকের মা এবং পিন্টু ভৌমিকের স্ত্রী, তাদেরও পরবর্তী সময়ে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে ওদের অবস্থা খুবই ভয়াবহ পরিস্থিতি। পিন্টু ভৌমিককে হয়তো বহিরাজ্যেও নেওয়া যাওয়ার প্রয়োজন। এখন জিবি হাসপাতাল থেকে পোস্টমর্টমের পর বটতলা মহাশ্মশানে সৎকারের জন্য দাদু নাতির বডি আনা হয়। হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু এই ঘটনা আমাদের সকলের মনে ফের দুর্ঘটনা নিয়ে অনেক প্রশ্নের জন্ম দিয়ে গেল। সাবধানতা, সচেতনতা, এইসব দিক নিশ্চয়ই বারবার হয়তো বলা হচ্ছে। এরপরেও দুর্ঘটনা যে কিভাবে একটি হাসি খুশি পরিবারে শুধুই বিরূপ চিত্র নিয়ে আসে, এটি সবচেয়ে আমাদের মনে বারবার অনেক প্রশ্নের জন্ম দেয়। অনেক কথা হয়তো আমরা বলতে পারি, আবার অনেক কিছু না বললেও সহজেই তা বোঝা যায়। এই ধরনের হৃদয় বিদারক ঘটনাই অনেক কিছু বলে দেয়। সামনে থেকে যায় শুধু বুক ফাটা কান্না, স্মৃতি, আর কি। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এলাকাবাসীর তরফ থেকে একের পর এক অভিযোগ উঠে আসছে
পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাজকর্মের বিরুদ্ধে। এমনই একটি ওয়ার্ড হলো 14 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের অন্তর্গত রঞ্জিতনগর এলাকাবাসীর অভিযোগ, রাস্তা, পানীয় জল, ড্রেনের ব্যবস্থা বিগত অনেক বছর ধরে করা হয়নি। এ ব্যাপারে এক এলাকাবাসী অভিযোগ করে বলেন, বৃষ্টির সময় মাঠে গলা সমান জল হয়। জল যাওয়ার ব্যবস্থা না থাকার কারণেই এমনটা হচ্ছে। বর্ষাকালে বৃষ্টি হলেই আমাদেরকে গিয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়। ওয়ার্ড কাউন্সিলরকে বিষয়টি জানানো হলেও কোনো উদ্যোগ নেই বলে তিনি জানান। এ বিষয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা। মাঠের ভিতর উদ্যোগ দিয়ে জল হয়, ঘর তো কয়ে লাভই নেই। কেরে কেন যাইয়া জায়গা নাই, জল যাওয়ার জায়গা নাই। আচ্ছা, তো জায়গা না থাকলে জল যাইব কই দিয়া, যার কারণে ওই জল সুবা খাওয়ানো লাগে। ওই যায় থাকে স্কুলও। আর এই বর্ষাকালে এরকম হয়। হ্যাঁ, তো এদিকের যে কাউন্সিলর ওনারা জানাইছেন? তো তারা দেখলো তারা পরিবর্তন নেই। ফের গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ। বিদ্যুতের ট্রান্সফরমারে লুকিয়ে 960 কেজি গাঁজা পাচারের চেষ্টায় জল ঢেলে দিয়ে জব্দ করা হয় গাড়ি সহ গাঁজা। প্রায় 3.5 কোটি টাকার গাঁজা সহ চুরাইবাড়ি থানার পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত দুজন। নেশা বিরোধী অভিযানে সাফল্য চুরাইবাড়ি থানার, আটক প্রায় 3.5 কোটি টাকার গাঁজা সহ 2 ব্যক্তি। নেশা বিরোধী অভিযানে চুরাইবাড়ি থানার বিশাল সাফল্য। এত বিরাট মূল্যের শুকনো গাঁজা সহ বহিরাজ্যের 2 চালক ও সহচালককে পাকড়াও করল পুলিশ। ঘটনা সোমবার দুপুর 2টা নাগাদ চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে। এদিন দুপুরে আগরতলা থেকে গৌহাটি যাবার জন্য 6 চাকার একটি লরি চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসতেই গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। এমন সময় ওসি খোকন সাহা লক্ষ্য করেন গাড়িতে থাকা ইলেকট্রনিক্স ট্রান্সফরমারের নাটগুলো ঢিলে অবস্থায় রয়েছে। এতে ওনার সন্দেহ বেড়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে নাটগুলো খুলে এবং দেখতে পান গাঁজার প্যাকেট রয়েছে এর ভেতরে। এভাবে গাড়িতে মোট 10টি ট্রান্সফরমারের ভেতরে বিপুল পরিমাণ গাঁজাগুলো লুকায়িত ছিল। এতে 96 প্যাকেট 10 কেজি করে মোট 960 কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 3.5 কোটি টাকা বলে জানান ওসি শ্রী সাহা। এদিকে গাড়ির চালক আওদেশ কুমার 42, পিতা মৃত অশোক কুমার ও সহচালক প্রমোদ কুমার 59, পিতা মৃত রাম ভার্সিকে আটক করা হয়। এদের বাড়ি উত্তরপ্রদেশের কানপুরে। ধৃতদ্বয়ের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা রুজু করা হয় এবং তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান জারি থাকবে বলে জানান ওসি। মঙ্গলবার তাদের জেলা আদালতে সোপর্দ করা হবে পুলিশ রিমান্ড চেয়ে বলে তিনি জানান। অপরদিকে এই নেশা বিরোধী অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলার পুলিশ সুপার অবিনাশ রায়, মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুইয়া এবং ডিসিএম জিনিয়াস দেববর্মা। উপস্থিত সকলের সামনে গাঁজাগুলো জব্দ করা হয়। 10:30টার সময় আমরা চুরাইবাড়ি নাকাতে ইউপি 58801128 একটা ট্রাক গাড়িকে আটক করি, যার মধ্যে 10টি ট্রান্সফরমার লুট করা ছিল। ট্রান্সফরমারের নাটগুলি ঢিল ছিল, তো ওটা দেখে আমাদের সন্দেহ হয় এগুলা ঢিল থাকার কথা না। তারপরে আমরা সন্দেহ হয় যে এটার মধ্যে কোনো সাসপেক্টেড আর্টিকেল থাকতে পারে। তারপর আমরা যথারীতি এসডিপুর স্যারকে জানাই, বিষয়টা এসপি স্যারকে জানাই, ডিসিএমকে জানাই। তারপরে ওরা আসলে ওদের সামনে আমরা ট্রান্সফরমারগুলো খুলে তারপরে ট্রান্সফরমারগুলি থেকে আমরা টোটাল 96 প্যাকেট গাঁজা পাই। প্রত্যেকটা প্যাকেট 10 কেজি করে, টোটাল 960 কেজি গাঁজা আমরা উদ্ধার করি। তার সাথে যে গাড়ির ড্রাইভার এবং যে অ্যাসিস্ট্যান্ট গাড়ির, তারা দুজনকে আমরা অ্যারেস্ট করি। তাদের বিরুদ্ধে আমরা এখন এনডিপিএস ধারায় কেস নেব। কালকে ওদের কোর্টে চালান করব রিমান্ড চেয়ে, এবং এর সাথে কারা জড়িত আছে তারা আমরা দেখব সবটা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখবো একেবি টিভির পর্দায়। বিরতির পর রাতের আধারে 6টি দোকানে হানা দিল নিশি কুটুম্বের দল। ঘটনাটি ঘটে রবিবার রাতে শান্তিরবাজার মহকুমার বগাফা আশ্রম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায়। চোরেদের হাত থেকে রক্ষা পায়নি সরকারি ন্যায্য মূল্যের দোকান ও পোস্ট অফিস কার্যালয়। সোমবার সকালে দোকান খুলতে গিয়ে চুরির ঘটনাগুলি স্থানীয় দোকান মালিকদের নজরে আসে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শান্তিরবাজার থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও তদন্ত শুরু করে। এ ব্যাপারে স্থানীয় লোকজন ও দোকান মালিকের অভিযোগ, বিগত দিনেও এই বাজারে চুরির ঘটনা সংগঠিত করেছে নিশি কুটুম্বের দল। বগাফা বাজারে পুলিশ সঠিকভাবে টহলদারি করলে এ ধরনের চুরি কাণ্ড ঘটত না বলে জানান তারা। এই ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। আচ্ছা, পোস্টমাস্টার আছে। আপনার এখানে কি হয়েছে? আমার এখানে চুরি হয়েছে, জানলা দিয়ে ঢুকতেছে আর ওইদিকে পাশের দোকানে এসে। আচ্ছা, তো এখানে কি নিরাপত্তা কেমন আছে ভগবান? আমাদের দশটাতেও ডিউটি, কারণ এরপর এদিকে আওয়াজ থাকে না। নাইট পেট্রোল কি চলে এখানে? চলে না। কি বলবো পুলিশের ব্যাপারে, কি বলবেন? পুলিশের ব্যাপারে কি বলবো, এখন কিছুদিন আগেও তো এখানে চুরি হয়েছিল। পুলিশ কি চোরকে ধরতে পেরেছে? না, এখন পর্যন্ত হয়নি। এখন পর্যন্ত আপনাদের বগাভাতে কতবার চুরি হয়েছিল? রবিবার রাতে পাচারকারী ও বিএসএফ এর খণ্ডযুদ্ধে আহত হয় এক মহিলা। ঘটনাটি ঘটেছে এদিন রাতে কৈলাসহর সীমান্তে। জানা গেছে, পাচারকারীদের ধাওয়া করলে পাচারকারীরা বিএসএফ এর উপর পাল্টা আক্রমণ করে। পরবর্তী সময় পাচারকারীরা পালিয়ে গেলেও এক গৃহবধূ আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আহত মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। আগামীকাল রাজ্যের পশ্চিম ও খোয়াই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। একইভাবে 14ই মে খোয়াই ও উত্তর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি রাজ্যের বাকি সব জেলায় আগামী 5 দিনের জন্য হলুদ সতর্কতা জারি করেছে দপ্তর। এদিকে আবহাওয়া দপ্তর আগামী 24 ঘন্টায় পশ্চিম এবং খোয়াই জেলায় কমলা সতর্কতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। তেমনি আগামী 14ই মে উত্তর ও খোয়াই জেলায় কমলা সতর্কতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এদিকে সোমবার মৌসুম বিভাগ জানিয়েছে, এখনো পর্যন্ত আগরতলায় 32.2 mm, এডিনগরে 37 mm, বজ্রংনগরে 46.5 mm, ডিএম অফিস 22 mm বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।